সালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ নিয়ে সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদের রদবদল। স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন ডক্টর খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম কৃষিতে। প্রজেক্ট সানরাইজ 10 বছরে গাজা পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে $112.1 বিলিয়ন। প্রশাসনিক রাজধানী করা হবে নিউ রাফা। গাজা শান্তি আলোচনা। তুরস্কের 3 শর্ত। তুরস্কের বিরুদ্ধে একজোট ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা। ইরানের বিরুদ্ধে নতুন হামলার পক্ষে ট্রাম্পকে রাজি করাতে গোয়েন্দা তথ্য প্রকাশ। ইরানে আগাম হামলার আশঙ্কায় উদ্বিগ্ন ইসরায়েল। লিবিয়ার সাথে $4 বিলিয়ন অস্ত্রবিরতি চুক্তি করল পাকিস্তান। সিরিয়ার উত্তর আলেপ্পোতে তীব্র সংঘর্ষ। আলেপ্পোতে এসডিএফ এর বিরুদ্ধে প্রস্তুত সিরীয় আরব গোত্রপ্রধানরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদে রদবদল সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করবেন কৃষি উপদেষ্টা হিসেবে। এছাড়াও পুলিশের উচ্চ পদগুলোতে আসছে রদবদল। প্রজেক্ট সানরাইজ 10 বছরে গাজা পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে $112.1 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট সানরাইজ পরিকল্পনায় গাজা পুনর্গঠনের জন্য আগামী 10 বছরে মোট ব্যয় ধরা হয়েছে $112.1 বিলিয়ন। পরিকল্পনা অনুযায়ী ব্যয়ের প্রধান খাতগুলো হলো মানবিক সহায়তা $26.5 বিলিয়ন, আবাসন পুনর্নির্মাণ $36.1 বিলিয়ন, বিদ্যুৎ, পানি ও অবকাঠামো $18.2 বিলিয়ন, সরকারি কর্মচারীদের বেতন $9.8 বিলিয়ন, সরকারের অন্যান্য পরিচালন ব্যয় $11.3 বিলিয়ন, নিরাপত্তা খাতে $9.1 বিলিয়ন। এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে 20% বেশি অর্থায়নের প্রধান দাতা হিসেবে দেখানো হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঋণের বড় অংশ ভবিষ্যতে গাজাকেই পরিশোধ করতে হবে। গাজায় নতুন প্রশাসনিক রাজধানী হিসেবে নিউ রাফাহ গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র প্রণীত প্রজেক্ট সানরাইজ পরিকল্পনায় গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার কেন্দ্র ও প্রশাসনিক রাজধানী হিসেবে নিউ রাফাকে নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে দক্ষিণ গাজায় একটি নতুন উচ্চ ঘনত্বের প্রশাসনিক নগরী নির্মাণ করা হবে। এরপর পর্যায়ক্রমে গাজা সিটি ও কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলো পুনর্গঠন করা হবে। এতে প্রশাসন, জনসংখ্যা এবং অর্থনৈতিক কার্যক্রম দক্ষিণের দিকে স্থানান্তর করা হবে। আর উত্তর গাজা সর্বশেষ পর্যায়ে পুনর্গঠন করা হবে। নিউ রাফা শহরে 5 লক্ষের বেশি মানুষ বসবাস করতে পারবে। এখানে থাকবে 1 লক্ষের বেশি স্থায়ী আবাসন ইউনিট, 200টির বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়, কমপক্ষে 75টি চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, 180টির বেশি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। অবকাঠামো সেবার জন্য অর্থ বরাদ্দেও বড় অঙ্ক ধরা হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে মূল ইউটিলিটি ও অবকাঠামো খাতে প্রায় $4 বিলিয়ন ব্যয় করা হবে। বাণিজ্যিক এলাকা, অফিস, শপিং মল, আবাসিক জোনের জন্য আরও $1 বিলিয়ন বরাদ্দ থাকবে। এদিকে গাজা শান্তি আলোচনায় তুরস্ক 3টি শর্ত জুড়ে দিয়েছে। মিয়ামিতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর এবং কাতারের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইসরায়েলি পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফিদান জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি পরিকল্পনাকে অত্যন্ত কঠিন করে তুলছে। এটি চুক্তির দ্বিতীয় ধাপে যাওয়ার পথে বড় ঝুঁকি তৈরি করছে। গাজা নিয়ে যে কোনো পরিকল্পনায় তুরস্ক 3টি শর্তের কথা জানিয়েছে। 1, গাজা অবশ্যই গাজাবাসীদের দ্বারা শাসিত হতে হবে। 2, গাজার কোনো অংশ বিভক্ত করা যাবে না। এবং 3, গাজায় যা কিছু করা হবে তা গাজাবাসীদের স্বার্থেই করতে হবে। দ্বিতীয় ধাপ পুনর্গঠন। বৈঠকে গাজার শাসনভার একটি টেকনোক্র্যাট কমিটির কাছে স্থানান্তর এবং এলাকাটি পুনর্গঠনের প্রাথমিক সমীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, শার্ম আল শেখের পর এটি ছিল গাজা নিয়ে উচ্চ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা। ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, আজ আমরা ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছি, কারণ আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তা বাস্তব। নেতানিয়াহু জানান, এই উদ্যোগের লক্ষ্য কোনো সংঘাত নয়, বরং 3 দেশ স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত করতে চায়। গ্রিস ও সাইপ্রাসের নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্ক প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, দেখুন, আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, বরং আমরা স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি চাই। অবশ্যই আমরা আমাদের প্রতিটি দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
একই সঙ্গে আমরা সমুদ্রপথ ও অন্যান্য যৌথ বিষয় রক্ষা করতেও অঙ্গীকারবদ্ধ, যেগুলো আন্তর্জাতিক নিয়মের আওতায় পড়ে। আমরা আশা করি আমাদের এই জোটকে কখনো পরীক্ষার মুখে পড়তে হবে না। এ সময় তিনি তুরস্ককে উদ্দেশ্য করে বলেন, যারা স্বপ্ন দেখছে তাদের পুরনো সাম্রাজ্য আবার গড়ে তুলবে এবং আমাদের ভূমির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, তাদের আমি বলছি এটা ভুলে যাও, সেটা কখনোই হবে না, ভাবনাতেও এলো না। ইরানের বিরুদ্ধে নতুন হামলার পক্ষে ট্রাম্পকে রাজি করাতে গোয়েন্দা তথ্য প্রস্তুত করছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপনের জন্য একটি বিস্তারিত গোয়েন্দা তথ্যের ফাইল প্রস্তুত করেছেন। লক্ষ্য হচ্ছে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার প্রয়োজনীয়তা নিয়ে ট্রাম্পকে রাজি করানো। ওই গোয়েন্দা নথিতে ইরানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্জীবিত করার চেষ্টা করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আবার গড়ে তুলছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর বৈশ্বিক কার্যক্রম বিস্তৃত করছে এবং হামাস, হিজবুল্লাহ, হুতি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন বাড়াচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এসব তৎপরতা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং পুরো অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এদিকে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আসন্ন বৈঠকে ইরান ইস্যুই হবে প্রধান আলোচ্য বিষয়। সোর্স ইসরায়েল হায়ো। ইসরায়েলি গোয়েন্দারা ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি অস্বাভাবিক তৎপরতা শনাক্ত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি চ্যানেল 13। ইসরায়েল আশঙ্কা করছে ইরান আগাম হামলা চালাতে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে ইরানের চলমান ক্ষেপণাস্ত্র মহড়ায়, বিশেষ করে বিপ্লবী গার্ডের অস্বাভাবিক কিছু তৎপরতা ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি হতে পারে। সূত্র এক্সিওস। লিবিয়ার সাথে $4 বিলিয়ন অস্ত্র বিক্রি চুক্তি করল পাকিস্তান। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত সমর্থিত লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে $4 বিলিয়ন বেশি মূল্যের একটি বড় অস্ত্র চুক্তি চূড়ান্ত করেছে। লিবিয়ার বেনগাজি শহরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং এলএনএ এর উপপ্রধান সেনাপতি সাদ্দাম খলিফা হাফতারের বৈঠকের পর এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় স্থল, নৌ ও আকাশপথে ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এইসব অস্ত্র ও সামরিক উপকরণ প্রায় 2 বছর 6 মাসের মধ্যে ধাপে ধাপে লিবিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে চুক্তির মোট মূল্য $4 থেকে $4.5 বিলিয়ন। এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে পাকিস্তান ও চীনের যৌথভাবে উন্নয়ন করা 16টি JF-17 যুদ্ধ বিমান, 12টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। উল্লেখ্য, 2011 সাল থেকে লিবিয়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করছেন এই চুক্তি জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করে না। সূত্র রয়টার্স। সিরিয়ার উত্তর আলেপ্পোতে তীব্র সংঘর্ষ অব্যাহত। সিরিয়ার উত্তর আলেপ্পোতে সরকারপন্থী বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়া সরকার ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব অঞ্চল থেকে অতিরিক্ত সেনা ও রসদ পাঠানো হচ্ছে। আলেপ্পোতে এসডিএফ এর বিরুদ্ধে প্রস্তুত সিরীয় আরব গোত্রপ্রধানরা। সিরিয়ার আরব গোত্রপ্রধানরা ঘোষণা দিয়েছেন, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের বিরুদ্ধে তারা সরাসরি অবস্থান নিতে প্রস্তুত। এক যৌথ বিবৃতিতে গোত্রনেতারা বলেন, আমরা আগ্রাসন প্রতিহত করতে এবং আগ্রাসী এসডিএফ মিলিশিয়াদের পরাজিত করতে আমাদের রাষ্ট্রের পাশে দাঁড়ানোর পূর্ণ প্রস্তুতি ও সদিচ্ছা ঘোষণা করছি। সিরীয় রাষ্ট্র পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা আমাদের জীবন ও আত্মা উৎসর্গ করতেও প্রস্তুত। রাশিয়ার Su-57 যুদ্ধবিমান নতুন প্রজন্মের ইঞ্জিনে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। রাশিয়া তাদের 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান Su-57 প্রথমবারের মতো 5ম প্রজন্মের ইঞ্জিন ব্যবহার করে সফল উড়ান সম্পন্ন করেছে। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন ইউএসি জানায়, নতুন এই ইঞ্জিনটির নাম ইসদেলিয়ে 177। এটি আগের ইঞ্জিনের তুলনায় আরও বেশি শক্তিশালী, জ্বালানি সাশ্রয়ী এবং উন্নত কার্যক্ষমতার জন্য তৈরি করা হয়েছে। ইউএসি জানায় তারা আগামী দিনে Su-57 যুদ্ধবিমানের সরবরাহ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে, যা রাশিয়ার বিমান বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।